আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসলে আমি আমার ডায়েরিটা এই রুমে ফেলে গেছিলাম, তাই ডায়েরিটা নেয়ার জন্যই এসেছিলাম। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে যেতে দিন। সুমুর কথায় শেহরাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, ছেড়ে দিব? ওকে দিলাম ছেড়ে, তবে আমার অনুমতি ছাড়া এই রুমে ঢোকার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তির কথা শুনে ঢোক গিলল সুমু। আমতা আমতা করে বলল। কি শাস্তি দেবেন? সুমুর এমন ভয় পাওয়া মুখটা দেখে খুব হাসি পেল শেহরাজের। গম্ভীর সুরে বলল, সেটা সময় হলে দিব। আর হ্যাঁ, তোমার গানের কণ্ঠ অনেক সুন্দর, তখন অনেক ভালো গেয়েছো। শেহরাজের মুখ থেকে নিজের সম্পর্কের প্রশংসা শুনে লজ্জা পেয়ে গেল সুমু। সাথে অবাক হলো ভীষণ, আর ভাবল তখন কেন বলল না সবার সামনে। অবশ্য উনি যা মুডি মানুষ, সকলের সামনে না বলাটাই স্বাভাবিক। মুখে বলল, তাহলে এখন আমি যাই? ওকে, যাও। আর এক সেকেন্ডও দাঁড়ালো না সুমু। দরজা খুলে ছুটে পালালো সে। ওর এইভাবে যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো শেহরাজ। তখনই আয়ুব রুমে ঢুকলো। বুকের ওপর দুই হাত বেঁধে দাঁড়ালো শেহরাজের সামনে। আয়ুবকে দেখে ভ্রুকুচকে তাকিয়ে প্রশ্ন করলো, হোয়াট? এইভাবে আহাম্মকের মতো তাকিয়ে আছিস কেন? ছি ছি ছি, শেহরাজ, শেষমেশ তুইও? আয়ুবের দিকে তাকিয়ে বিরক্তি সুরে প্রশ্ন করলো, আমিও মানে? কেন? কি করেছি আমি? কি করছিস তুই জানিস না? জানলে তো পাল্টা তোকে প্রশ্ন করতাম না। তুই বল, কি করেছি আমি? ওই ছোট্ট মেয়েটাকে রুমের মধ্যে এনে ভেতরে থেকে দরজা লক করে কি করছিলি তুই? আরে, ও তো ওর ডায়েরিটা নিতে এসেছিল। ডায়েরি কি রুমের দরজা ভিতর থেকে লক করে নিতে এসেছিল? তখন যে আমি বললাম সামথিং সামথিং, তুই যেন কি বললি আমি বাজে কথা বলছি, ওইটা জাস্ট অ্যাক্সিডেন্ট, তাহলে এখন কি বলবি? বিরক্তি নিয়ে আয়ুবের দিকে তাকালো শেহরাজ। বলল, তুই এত রাতে না ঘুমিয়ে কি করিস? যা ঘুমাতে যা। কাঁদো কাঁদো মুখ করে বলল, ঘুম আসছিল না তাই বের হয়েছিলাম রুম থেকে বের না হলে তো এসব কিছুই জানতে পারতাম না। তুই এমন কখন হয়ে গেলি শেহরাজ? প্রেম করছিস আর আমাকে বললি না? আয়ুবের কথায় রক্তচক্ষু নিয়ে তাকালো আয়ুবের পানে। শেহরাজকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ুব বলল, এভাবে তাকিয়ে আছিস কেন ভাই? আমি তো ঠিকই বলেছি, তুই প্রেম। কথাটা শেষ করতে পারল না আয়ুব। তার আগে শেহরাজ ধমকের সুরে বলল, ইউ নো আয়ুব, Shiraz Khan never looks back at any girl. These cheap loves are worth nothing to Shiraz Khan. শেহরাজের ধমকে ভয় পেয়ে গেল আয়ুব। বলল, আচ্ছা ভাই, তুই ঘুমা, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি রুমে যাই। কথাটা বলে চলে গেল আয়ুব। মনে মনে বলল, ঘুমন্ত সিংহকে জাগানোর কোনো প্রয়োজন নেই। আয়ুব বের হওয়ার সাথে সাথেই দরজা লক করে দিল শেহরাজ। পকেট থেকে ফোন বের করে ইনস্টাগ্রামে ঢুকলো। সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে জানালার কাছে আসলো। হঠাৎ বাতাসে কিছু ওড়ার শব্দ ভেসে আসলো শেহরাজের কানে। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখলো একটা ডায়েরি। বাঁকা হেসে বলল, যেটা নিতে এসেছিল সেটা রেখেই পালিয়ে গেল স্টুপিড গার্ল। ফোনটা পকেটে রেখে ডায়েরিটা হাতে তুলে নিল। তখনই ডায়েরিটার ভেতর থেকে কিছু ছবি পড়ল শেহরাজের পায়ের উপর। হাতে তুলে নিতেই দেখলো সব তারই পিক। পিকের ওপর বড় বড় করে লেখা মাইকিং সাহেব। লেখাটা দুই পাশে দুইটা হাত আঁকা। লেখাটা পড়ে মুচকে আসলো শেহরাজ। ডায়েরিটা পড়ার আকাঙ্ক্ষা জাগলো মনে, কিন্তু শেহরাজ খান কারো পার্সোনাল জিনিসে হস্তক্ষেপ করে না। ডায়েরিটা টেবিলের ওপর রেখে বেডে গিয়ে শুয়ে পড়ল শেহরাজ। আজ আর টিকটক গেমে ঢুকতে ইচ্ছে করলো না তার। মাথার নিচে দুই হাত রেখে চোখ বন্ধ করলো সে। চোখের সামনে ভেসে উঠল সেই ভীতু মায়াবী ফর্সা মুখ, টানা হরিণী মায়াভরা চোখ, গোলাপের পাপড়ির ন্যায় নেশালো পাতলা ঠোঁট। কিভাবে আফিমের মতো টানছিল আমায়। হাউ ডাজ দিস ফিল? হোয়াই ডু আই ফিল লাইক দিস হোয়েন আই কাম টু দিস গার্ল? সো অ্যাম আই ফলিং ইন লাভ উইথ দিস গার্ল? হঠাৎ চোখ মেলে তাকালো সে।
What I am thinking? No, no, no. It's impossible. Shehraz Khan can never be weak to an ordinary girl. But the feeling was very nice. মন থেকে ভাবনাগুলো সরানোর জন্য চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো সে। দৌড়ে ঘরে এসে হাঁপাতে লাগলো সুমু। ভয়ের চোটে গলা শুকিয়ে গেছে মেয়েটার। 2 গ্লাস পানি শেষ করে ফেলেছে অলরেডি। বারবার চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগের সেই মুহূর্ত। লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। না না, ওই লোকের সামনে আর পড়বে না সে। ডায়েরি চুলোই যাক। ওনার মতো স্ট্রং পার্সোনালিটির মানুষ হয়তো কখনোই অন্যের জিনিস খুলে দেখবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো সুমু। ভোরে মাইশাটাকে চোখ মেলে তাকালো সুমু। বিছানা ছেড়ে চলে গেল ফ্রেশ হতে। 10 মিনিটের মাথায় ফ্রেশ হয়ে বের হলো। ব্রেকফাস্ট করার জন্য রুম ছাড়লো। ড্রয়িং রুমে আসার আগেই ভালো করে চেক করে নিল কাঙ্ক্ষিত ব্যক্তিটি বা অন্য পাশে আছে কিনা। ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, ব্রেকফাস্টটা অন্তত কাপাকাপি ছাড়াই করা যাবে। কথা মনে মনে বলে টেবিলে এসে বসলো। হাসি বেগম এসে খাবার দিলে ওকে কৌতূহলবশত মাকে জিজ্ঞাসা করলো, মা, সবার ব্রেকফাস্ট করা শেষ? হাসি বেগম মেয়ের মুখের দিকে এক পলক তাকিয়ে বললেন, হ্যাঁ, প্রায় সকালের শেষ। শুধু রাহিন আর ওর ফ্রেন্ডরা এখনো করেনি। মাত্রই মুখে খাবার তুলছিল সমু। কথাটা শুনেই মায়ের দিকে ভ্রু কুচু করে তাকালো সমু। মনে মনে বলল, এত আস্তে আস্তে খেলে চলবে না। ওনারা কেউ এখনো ব্রেকফাস্ট করেনি। যে কোনো সময় নিচে নামতে পারে। আমাকে তাড়াতাড়ি খেয়ে পালাতে হবে। কথাটা মনে মনে বলে গপ গপ করে তাড়াতাড়ি খেতে শুরু করলো সুমু। ইস, খিচুড়িটা কি ইয়াম্মি হয়েছে, কিন্তু এখন এর স্বাদ অনুভব করতে করতে খাওয়ার টাইম নেই হাতে। সুমুর এমন বেপরোয়াভাবে খাওয়া দেখে হাসি বেগম বললেন, কি করছিস কি? আস্তে আস্তে খা, খাবার তো কোথাও পালিয়ে যাচ্ছে না। আমার অনেক খিদে পেয়েছে আম্মু, তাই এইভাবে তাড়াতাড়ি খাচ্ছি। মেয়ের কথায় মুচকি হাসলেন হাসি বেগম। রান্নাঘরের দিকে পা বাড়াতে গিয়ে দেখল সিঁড়ি দিয়ে রাহিন আর ওর ফ্রেন্ডরা নামছেন। মায়ের দিকে তাকিয়ে সালাত গাইতে গিয়ে দেখল হাসি বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিঁড়ির দিকে। মায়ের দৃষ্টি লক্ষ্য করে সুমুও তাকালো সিঁড়ির দিকে। তখনই সুমু বেশম খেলো। ঝটপট হাসি বেগম পানির গ্লাস এগিয়ে দিলেন মেয়ের দিকে। পানিটা খেয়ে দম ছাড়ল সুমু। ততক্ষণে শেহরাজের সব বন্ধুরা চেয়ারে বসে পড়েছে। শুধু সুমুর বাম সাইডের একটা চেয়ার ফাঁকা আছে। কোনো দ্বিধা ছাড়াই চেয়ারটা টেনে বসলো শেহরাজ। শেহরাজকে বসতে দেখে সুমু নিজের 2 পা মেঝের সাথে চেপে ধরে রাখল। টেবিল থেকে বাঁ হাতটা নামিয়ে নিজের কোলের ওপর রাখল। মনে মনে বলল, যাক, এবার আর কেউ আমার কাপাকাপি দেখতে পারবে না। ডান পাশ থেকে আয়ুব বলল, গুড মর্নিং কিউটি। গুড মর্নিং ভাইয়া। হাসি বেগম সকলকে খাবার সার্ভ করলো। সকলকে খিচুড়ি দিয়ে ডিম ভাজা দিল আর শেহরাজকে স্যান্ডউইচ সাথে ফ্রুট জুস দিল। আনোয়ার সাহেব কাল রাতে সকলকে জিজ্ঞাসা করে রেখেছিল কে কেমন খাবার খায়। সে অনুযায়ী সব ব্যবস্থা করেছে বাড়ির কিন্নিরা। সুমুর কাপাকাপি খুব ভালো করেই বুঝতে পারছে শেহরাজ, কিন্তু মুখ ফুটে কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। শেহরাজের উদ্দেশ্যে আয়ুব বলল, খিচুড়িটা অনেক টেস্টিং হয়েছে দোস্ত, একটু চেখে দেখবি নাকি? আয়ুবের কথায় কোনো ভাবান্তর হলো না শেহরাজের। সে তার মতো চুপচাপ খেয়ে যাচ্ছে। আয়ুব আর কোনো কিছুই বলল না শেহরাজকে। সে খুব ভালো করে জানে শেহরাজ সকালে হেভি খাবার খায় না। হাসি বেগমের উদ্দেশ্যে বলল, আন্টি খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে। কে রান্না করেছে আন্টি? হাসি বেগম ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, আমি রান্না করছি বাবা, তোমাকে আরো একটু দেই? অবশ্যই। আয়ুবের দেখা দেখি বাকিরাও নিল। সকলে তৃপ্তি করে খেতে লাগলো। শুধু খাচ্ছে না সুমু। হাসি বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, কি রে, কি হয়েছে তোর? খাচ্ছিস না কেন? সুমু আর চোখে একবার শেহরাজের দিকে তাকালো। দেখলো লোকটা কি দারুণ স্টাইলে খাচ্ছে। কালো গুচ্চি ব্র্যান্ডের টি শার্ট, কালো জিন্স, বাঁ হাতে কালো রোলেক্স ঘড়ি, ডান হাতে ব্যাস। বাঁ হাতের আঙুলে 2টা কালো রিং পরা, চুলগুলো জেল ছাড়াই সেট করে রাখা। হয়তো শাওয়ার নিয়েছে। কি হট দেখতে লাগছে। সকাল সকাল এমন হার্টফেল করা লুক নিয়ে ঘুরলে তো যে কোনো মেয়ে ক্রাশ খেতে খেতে হার্টফেল করবে। চোখ বন্ধ করে ঢোক গিলল সুমু। মায়ের দিকে তাকিয়ে বলল,
আমার আর খেতে ইচ্ছে করছে না মা, পেট ভরে গেছে। তুই না মাত্র বললি তোর অনেক খিদে পেয়েছে। এই তোর অনেক খিদের নমুনা। তখন পেয়েছিল, এখন আর নেই খিদে। কথাটা বলেই উঠে যাচ্ছিল সুমু। সিঁড়ির কাছে আসতেই পিছন থেকে কিছু কথা ভেসে আসলো তার কানে। শেহরাজ বলল, আন্টি আমার হয়ে গেছে, আমি উঠছি। আর আপনি কিছু মনে না করলে একটা জিনিস চাইবো। হাসি বেগম শেহরাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এভাবে বলছো কেন বাবা? আমি তো তোমার মায়ের মতো। বলো কি লাগবে? শেহরাজ কোনো অস্বস্তি ছাড়াই বলল, আমি রুমে বসে অফিসের কিছু কাজ করব আন্টি, তো এক কাপ ব্ল্যাক কফি হলে ভালো হতো। হাসি বেগম মৃদু হেসে বললেন। তুমি রুমে যাও বাবা, আমি কফি পাঠাচ্ছি। শেহরাজ টেবিল ছেড়ে উঠল। সুমুর পাশ দিয়ে হনহনিয়ে রুমে চলে গেল। সুমু এক ধ্যানে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। মায়ের ডাকে সম্মতি ফেরে তার। সুমো, এদিকে আয় তো মা। আসছি মা। রান্নাঘরে ঢুকতেই হাসি বেগম আদেশের সুরে বললেন, আমি কফি করে দিচ্ছি, ছেলেটাকে গিয়ে দিয়ে আয় তো মা। মায়ের কথা শুনে ভয় পেয়ে গেল সুমু। এখন তাকে ওই মানুষটার সামনে যেতে হবে, যাকে দেখলেই হাত পা কাঁপে সুমুর। নিঃশ্বাস আটকে আসে, হার্টবিট অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। আর কাল রাতে তো না, আর ভাবতে চায় না সুমু। কিন্তু এখন মাকে কিভাবে বলবে যে সে ওই রুমে যেতে চায় না? মা তো তাকে প্রশ্ন করবে, তখন সুমু কি উত্তর দেবে? কথাগুলো মনে মনেই বলে কফি নিয়ে চলল কাঙ্ক্ষিত রুমটির উদ্দেশ্যে। ওই মানুষটার সামনে গেলে নিজের হাত পা, হার্টবিট, চোখ সব কিছুই কেমন অবাধ্য হয়ে যায়। নিজেদের মর্জি মতন চলতে শুরু করে। শরীরের ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বকতে বকতে চলে আসলো কাঙ্ক্ষিত রুমটার সামনে। ঠিক তখনই শুরু হলো হাত পা কাঁপা। বুকের মধ্যে হার্টবিটে বেড়ে যাওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সব কিছুকে উপেক্ষা করে দরজার ফাঁকা দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করলো। কিছু দেখতে না পেয়ে হাত উঠাচ্ছিল নক করার জন্য। তখনই ভেতর থেকে মৃদু সুরে ভেসে আসলো, রুমের ডোর খোলাই আছে, ভেতরে আসতে পারো। কথাটা শুনেই হতভম্ব হয়ে গেল সুমু। মনে মনে বলল, উনি বুঝলো কি করে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি? সব দিকে নজর থাকে মানুষটার। নিজেকে কোনো মতে সামলে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সুমু। তবে সামনে এগোনোর সাহস পেল না। হাতে কফির ট্রে নিয়েই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। শেহরাজ ব্যাপারটা বুঝতে পেরে হালকা মুচকি হাসল। মেয়েটা এত ভয় পায় তাকে, আর মেয়েটাকে আরও বেশি ভয় দিতে শেহরাজের ভালোই লাগে। হাসিটা গিলে গম্ভীর সুরে বলল, কফিটা ঠান্ডা হয়ে গেলে এবার কিন্তু তোমাকেই করে আনতে হবে। কথাটা শুনে সুমু মাথা তুলে তাকালো। এক পলক তার খান সাহেবকে দেখে নিল, যে এখন ল্যাপটপের সামনে বসে কিছু একটা করছে। নিজের অবাধ্য চোখ দুটোকে টেনে নামিয়ে নিয়ে কফিটা নিয়ে টেবিলের ওপর রাখল। শেহরাজ কফিটা হাতে তুলে নিল, একটা চুমুক বসালো। শেহরাজকে কফিতে চুমুক বসাতে দেখে চলে আসছিল সুমু, কিন্তু আবারও ফিরে এলো। শেহরাজ ল্যাপটপে দৃষ্টি রেখেই মুখে বলল, কিছু বলবে? সুমু নরম সুরে উত্তর দিল, হুম। শেহরাজ আর কিছুই বলল না। সুমুর কথা শোনার অপেক্ষায় রইল। হালকা ঢোক গিলে সুমু বলল, আমার ডায়েরিটা আমি ফেলে গিয়েছিলাম, ওইটা কোথায়? না। ল্যাপটপে চোখ রেখেই শেহরাজ উত্তর দিল, তোমার ডায়েরির কোথায় আমি কিভাবে বলবো? মাথা তুলে তাকালো সুমু। মুখ ফুটে বলল, আসলে কাল রাতে। কথাটা শেষ করতে পারল না সুমু। তার আগেই শেহরাজ বলল, কাল রাতে কি? লজ্জায় গাল লাল হয়ে গেল সুমুর। দৌড়ে বাইরে চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল সে। তখনই শেহরাজ বলে উঠল, খান সাহেবের প্রতি তো তুমি ভীষণ রকমের অবসেসড, তাহলে এত ভয় পাও কেন? কথাটা শুনেই পা জোড়া থমকে গেল সুমুর। চোখ দুটো বড় হয়ে গেল মেয়েটার। তার মানে কি উনি আমার ডায়েরিটা পড়েছে আর ভেতরের ছবিগুলোও দেখেছে? মনের সব ভয়কে বৃথা সরানোর চেষ্টা করে দূরে দাঁড়ালো সুমু। কোমরে দুই হাত রেখে রাগ দেখানোর চেষ্টা করে বলল, আপনি আমার ডায়েরিটা পড়েছেন কেন? সুমুর কোমরে হাত রাখা দেখে শেহরাজের বড্ড হাসি পাচ্ছে। মনে হচ্ছে সে বউ, আর এখন সে তার বরের কাছে কোমরে হাত রেখে কৈফিয়ত চাইছে। হাসিটাকে আটকে রেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, দ্য হাউস ইজ ইয়োর আঙ্কেল,
but I live in this room now. So now it's my right to this room, just like your diary. But since this diary is written about me, so I have the right to read this diary. শেহরাজের কথা শুনে হতভম্ব হয়ে গেল সুমু। এটা কেমন লজিক দিল উনি? মুখ ফুটে বলল, এটা কেমন লজিক দিলেন আপনি? ডায়েরির মধ্যে আপনাকে নিয়ে লিখেছি বলে আপনি অন্যের পার্সোনাল ডায়েরি পড়বেন? অবশ্যই, আমি তো বললাম আমাকে নিয়ে লেখা যেহেতু, তাই আমার পড়ার অধিকার আছে। আর শুধু ডায়েরি কেন, আমার তো মনে হচ্ছে ডায়েরির মালিকের উপরও আমার অধিকার আছে। আশ্চর্যের সপ্তম সীমানায় চলে গেল সুমু। উনি কি বলেন? এইটা আমার ওপর অধিকার আছে ওনার? এইটা উনি মনে করেন নিজের একজন সামান্য ফ্যানের প্রতি অধিকার আছে ওনার? আচ্ছা, আমাকে কি উনি বাকি সব ফ্যানদের থেকে আলাদা নজরে দেখলেন? না না না, ওনার এইসব কথার কোনো অন্য মানে ভাবিস না সুমু। চাঁদ দূর থেকেই সুন্দর। কথাটা মনে মনে বলে মুখে বলল, ডায়েরি তো আপনি অল্প হলেও পড়েছেন, তাহলে এইবার আমাকে ডায়েরিটা ফিরিয়ে দিন। কথাগুলো বলতে বলতে রুমের সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করলো সুমু। ডায়েরিটা তোমাকে ফেরত দেব, তবে কাল বলেছিলাম না তোমাকে শাস্তি পেতে হবে। চোখ নামিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো সুমু। আমতা আমতা করে বলল, জি বলেন, কি শাস্তি দিতে চান? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শেহরাজ। আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো সুমুর দিকে। শেহরাজকে এইভাবে এগিয়ে আসতে দেখে পেছোতে লাগলো সুমু। পেছোতে পেছোতে দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল সুমুর। হাত দিয়ে দুপাশের জামা খিঁচে ধরে রাখলো সুমু। হার্টবিট অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেল। শেহরাজের দুই পুরুষালী হাতের মাঝে বাধা পড়ল মেয়েটা। দুই হাত দেওয়ালের ওপর রেখে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকলো মেয়েটার ভীতু মায়াবী মুখখানা। স্পষ্ট শুনতে পাচ্ছে সুমুর হার্টবিটের স্পন্দন। আস্তে আস্তে মুখ নামিয়ে নিল সুমুর কানের কাছে। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল সুমু। কি করতে চলেছে উনি ভেবে কুলকিনারা পেল না সুমু। তখনই মিষ্টি আওয়াজে কেউ বলল, কাল থেকে সকাল সন্ধ্যা ও রাতে আমার রুমে তুমি নিজের হাতে বানিয়ে কফি নিয়ে আসবে। কথাটা বলেই সরে আসলো সে। গিয়ে বসলো ল্যাপটপের সামনে। চোখ মেলে তাকালো সুমু। মনে মনে বলল, হঠাৎ শেহরাজের ডাকে ধ্যান ভাঙল তার। শুনো মেয়ে, আমার সব ফ্যান ফলোয়াররা জানে আমি কফি না চা বেশি পছন্দ করি, কিন্তু কাজের সময় আমি কড়া ব্ল্যাক কফি খাই। কাল থেকে এইগুলোর দায়িত্ব তোমার। তুমি যেহেতু আমার ফ্যান, অবশ্যই তোমার কাছে আমার সব আইডি আছে। আমার ইনস্টা আইডিতে তুমি আমাকে টেক্সট করে রাখো। আমার যখন চা কফির প্রয়োজন পড়বে আমি তোমাকে আইডিতে জানাবো। এখন যাও। সুমু আর দেরি না করে চলে গেল। শেহরাজ টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিয়ে ইনস্টাগ্রামে ঢুকলো। ইনবক্সে গিয়ে ফ্রেন্ডস গ্রুপে টেক্সট দিল। 5 মিনিটের মধ্যেই সব ফ্রেন্ডরা এসে হাজির হলো ওর রুমে। শেহরাজ রাহিনের উদ্দেশ্যে বলল, রাতে বাইক রাইডে বের হব রাহিন, তুই কি বাইকের ব্যবস্থা করতে পারবি? রাহিন উৎসাহ সুরে বলল, অবশ্যই, আমি এখনই বাইকের ব্যবস্থা করছি। আয়ুব বলল, ওমানের তুলনায় বাংলাদেশে একটু বেশি শীত, এমন ওয়েদারে বাইক রাইড জমে যাবে। সারবাজ বলল, আমি শিওর শেহরাজ কিছু ভিডিও শ্যুট করবে। বাংলাদেশ আসার পর থেকে ও এখনো কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেনি। আয়ুব বলল, তাহলে কয়টায় বের হচ্ছি আমরা? শেহরাজ বলল, সন্ধ্যা 6টায় বের হব। আর রাহিন, আজ তো মেহেন্দির অনুষ্ঠান আছে মেয়েদের। অল ডেকোরেশনের কাজ সকলে মিলে সন্ধ্যা 6টার আগে কমপ্লিট করে রাখবি। তোরা সকলে মিলে আমার কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে, সেগুলো শেষ করে আমিও আসছি তোদের হেল্প করতে। আর শোন, 10টার মধ্যে বাসায় ফিরে আসবো। এই রাহিন, হ্যাঁ বল। মেহেন্দির অনুষ্ঠান কয়টা থেকে শুরু হবে? 11টা। ওকে, তাহলে ডান। আমরা 6টায় বের হব। এখন এই রুম ফাঁকা কর, আমার কাজ আছে। সকলে রাতে বাইক রাইডের খুশিতে এখন আর কিছু বলল না। বেরিয়ে গেল রুম থেকে। শেহরাজ পুনরায় কাজে মন দিল। শীতের সকালের মিষ্টি রোদ চোখের ওপর এসে পড়েছে তার। অন্য সময় হলে 1 কাপ মালাই চার সাথে অমন মিষ্টি রোদটা উপভোগ করত সে, কিন্তু
এখন কাজের জন্য এমন কড়া কফির সাথে এই রোদটাকে বড্ড বিরক্ত লাগছে তার। চোখের ওপর রোদটা বড্ড বিরক্ত করছে তাকে। উঠে দাঁড়ালো পর্দাটা মেলে দেওয়ার জন্য। জানালার কাছে আসতে নিচে বাগানের দিকে নজর গেল তার। হৃদয়ে ব্যাকুলতা সৃষ্টি করা মানবীটি বাগানের হাজারো ফুলের মাঝে দাঁড়িয়ে সকলের সাথে প্রাণ খুলে হাসছে। এই মায়াবী মুখটাতে এখন ভয়ের চিহ্নটুকু নেই। গোলাপি পাতলা ঠোঁটে এক চিলটে হাসি নিয়ে মুগ্ধ হয়ে অপলক তাকিয়ে থাকলো শেহরাজ। হঠাৎ ফোনে কল আসাতে ধ্যান ভাঙল তার। একরাশ বিরক্তি ফুটে উঠল মুখমণ্ডলে। পকেট থেকে ফোনটা বের করে পর্দাটা মেলে দিল সে। ফোনে কথা বলতে বলতে আবারও ল্যাপটপের সামনে গিয়ে বসল সে। ভিডিও কনফারেন্সে তাকে পাওয়া যাচ্ছিল না বলে স্যান্ডি তাকে কল করেছে কনফারেন্সে আসার জন্য। পুরো বাড়ি কৃত্রিম আলোয় আলোকিত। আনোয়ার সাহেব নিজের বড় মেয়ের বিয়েতে কোনো কমতি রাখবেন না বলেছেন, তাই পুরো বাড়ি সাধারণভাবে ডেকোরেট করা হয়েছে। অবশ্য এই সব ডেকোরেশনের দায়িত্ব নিয়েছিল রাহিন আর তার বন্ধুরা। এইদিকে সব কাজ নিখুঁতভাবে পালন করে তারপর সকলে বেরিয়েছে বাইক রাইডে। আনোয়ার সাহেব অবশ্য বারণ করেছিলেন, কিন্তু রাহিন বলেছে কিছু ভিডিও শ্যুট করবে আর অনুষ্ঠান শুরু হবার আগেই ফিরে আসবে, তাই তিনি আর অমত করেনি। সকলে যার যার মতন ব্যস্ত। নাচ গান হবে বলে বাড়ির মেয়েরা নাচ গানের রিহার্সাল করেছে। পুরুষরা বাহিরে রাতের খাবারে কি কি রান্না করা হবে সেদিকটা দেখছে। হাসি বেগম, খুশি বেগম ও মিনা বেগম রান্নাঘরে সকলের জন্য নাস্তা বানাচ্ছে। আশাবানু লাঠি ভর দিয়ে নাতনির রুমে এলেন, গিয়ে বসলেন নাতনির পাশে। নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন। মাইশা দাদির আদরে ছোঁয়া পেয়ে শুয়ে পড়ল দাদির কোলে। আশাবানু বললেন, কি হয়েছে বোন, মন খারাপ? মাইশার চোখ ছলছল করছে, কান্না জড়ানো গলায় বলল, আর তো মাত্র একটা দিন দাদি, তারপর তো আমি চলে যাব তোমাদের সবাইকে ছেড়ে। আমি তোমাদের সবাইকে অনেক মিস করব দাদি। আশাবানু মুখে হাসি নিয়ে বললেন, এটাই প্রকৃতির নিয়ম বোন, মেয়েদের জন্মই হয় পরের বাড়ি যাওয়ার জন্য। যখন আমাদের কথা মনে পড়বে চলে আসবি নাচ জামাইকে নিয়ে। আমি তোমাকে অনেক বেশি মিস করব দাদি। আশাবানু আলতো হেসে বললেন, স্বামী পেলে এই বুড়িটাকে আর মনে থাকবে না বোন। মনে থাকবে দাদি, তোমাদের কাউকে আমি ভুলবো না। নাতনির কথা শুনে আলতো হাসলেন আশাবানু। নাতনির মাথায় আরও কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন তিনি। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা। আজ অনেক আত্মীয়রা এসেছে। শেহরাজরা 10টার মধ্যে বাড়ি ফিরে এসেছে। সকলে চলে গেছে ফ্রেশ হতে। শেহরাজ রুমে এসে শাওয়ার নিতে ঢুকলো। যতই শীত পড়ুক বাইরে থেকে এসে সে শাওয়ার নেবেই। 20 মিনিটের মাথায় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো চুল মুছতে মুছতে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো। ওয়ার্ড্রপ থেকে নিজের SK ব্র্যান্ডের টি শার্ট, হুডি আর ট্রাউজার বের করলো। চেঞ্জ করে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে। হালকা জেল আর স্প্রে করে চুলগুলো সেট করে নিল। ডান হাতে কালো ব্যাস আর বাম হাতে রোলেক্স ব্র্যান্ডের ঘড়িটা পরে নিল। বাম হাতের বুড়ো আর মধ্যম আঙুলে 2টা কালো রিং পরে নিল। ড্রেসিং টেবিলের ওপর রাখা তার পার্সোনাল ডার্ক সাইড আর দি ম্যান পারফিউম দুটোর মধ্যে দি ম্যান পারফিউমটা ইউজ করলো। ডার্ক সাইড পারফিউমটা সে কিছু বিশেষ সময় ছাড়া ব্যবহার করে না, আর সেই সময়গুলোর কথা তার বন্ধুগুলো আর তার বিয়ে ছাড়া কেউ জানে না। অ্যাপেল কোম্পানির ফোনটা হাতে নিয়ে এয়ারপডস কানে গুঁজলো। মনে মনে ভাবলো, এমন সময় মুড ফ্রেশ করার জন্য 1 কাপ চা হলে ভালো হতো। ফোনটা হাতে নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। ইনস্টাগ্রামে ঢুকে দেখলো ইনবক্সে 11 ঘন্টা আগে খান সাহেব লিখে শেহরাজ 25 আর সুমাইয়া 19 একটা আইডি থেকে টেক্সট এসেছে। লেখাটা পড়েই নিঃশব্দে হাসলো শেহরাজ। বিড়বিড়িয়ে বলল, এটাই তাহলে ম্যাডামের আইডি? মনের মধ্যে একটা দুষ্টু বুদ্ধি আসলো। ঠোঁটে বাঁকা হাসি রেখে টেক্সট করলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ঘুরে দেখছিল সুমু। পরনে কালো গোল চুড়িদার, চোখে কালো কাজলের ছোঁয়া, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে কালো চুড়ি, কানে কালো ঝুমকা, চুলগুলো বাঁ সাইডে সিথি করে ছেড়ে রাখা। এতেই তাকে দুর্দান্ত সুন্দর লাগছে। ফর্সা শরীরের ওপর কালো চুড়িদারে যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। কখনো মডেলিংদের মতন হেঁটে দেখছিল, কখনো কেঁদে তো কখনো হেসে।
রাইসা, রাইফ, নাজমিন, সামিয়া এরা নীরব দর্শকের মতন দেখছিল আর কমেন্ট করছিল। হঠাৎ ফোনে টেক্সট এলো সুমুর। ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটনে চাপ দিতেই দেখতে পেল লক স্ক্রিনের ওপর ভেসে আছে কাঙ্ক্ষিত মানুষটির নাম। ঝটপট ফোনটা আনলক করে ইনবক্সে ঢুকলো সুমু। সরপরা দুধ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো আমার রুমে। মেসেজটা পড়ে 1 মিনিটও দাঁড়ালো না সুমু। হন্তদন্ত হয়ে ছুটল রান্নাঘরের উদ্দেশ্যে। কাজিনটা সকলে ডাকলো তাকে, কিন্তু কোনো কথায় কান পর্যন্ত পৌঁছলো না তার। দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালো রান্নাঘরে। রান্নাঘরে হাসিব বেগম, খুশি বেগম, মিনা বেগম সকলের জন্য নাস্তা বানাচ্ছেন। সুমুকে ওইভাবে দৌড়ে আসতে দেখে মিনা বেগম বললেন, কি হয়েছে সুমু, ওইভাবে দৌড়াচ্ছিস কেন? তুই চা খাবি? এই তো আমরা বানিয়েছি, নিয়ে যা। হাসি বেগম মেয়ের কথা শুনে বললেন, বেশি পেকেছিস তুই? আর এখন বিয়ে বাড়ি, অনেক কাজ, বিরক্ত করিস না। তোর মামি চা বানিয়েছে, ওইখান থেকে 1 কাপ নিয়ে যা। মিনা বেগম বললেন, আফা এমন করছেন কেন? বাচ্চা মেয়ে বানাতে চাইছে, বানাক না। এই সুমু, তুই চা বানা। সুমু খুশি হয়ে মনে মনে মামির প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো। যাক, এদের মায়ের সামনে দেখানো ভালোবাসাটা একটুকু কাজে লাগলো। সুমু চুলায় গরম পানি বসালো। গরম পানিতে পরিমাণ মতন চা পাতা, চিনি বেশি করে খাঁটি গরুর দুধ দিয়ে 4 কাপ চা বানিয়ে নিল। মা, মামি আর আন্টির জন্য 3 কাপ রেখে আর 1 কাপ হাতে নিল সে। মিনা বেগম, হাসি বেগম আর খুশি বেগম চা খেয়ে বেশ প্রশংসা করলো সুমুর। হাসি বেগম বললেন, আমার মেয়ে এত ভালো চা বানাতে পারে, আমি জানি না। মিনা বেগম বললেন, তাহলে সুমু, তোর বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিই, কি বলেন আফা? মিনা বেগমের কথা শুনে সকলে হাসতে লাগলেন। সুমু লজ্জায় আর 1 মিনিটও দাঁড়ালো না। চায়ের কাপ নিয়ে রান্নাঘর ছাড়ল, চলল কাঙ্ক্ষিত রুমটার সামনে। রুমটির সামনে এসে নিজেকে সামলে দরজায় নক করলো। ভেতর থেকে আওয়াজ এলো, কামিন। দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো সুমু। শেহরাজ জানালার কাছে দাঁড়িয়ে ফোনে স্ক্রল করতে ব্যস্ত। ভিডিও ক্লিপগুলো নিজের বড় ভাই সারবাসকে দিয়েছিল সে এডিট করার জন্য, সেগুলোই দেখছে সে। সারবাস তার 1 বছরের বড়, পড়াশোনা একসাথে করেছে তারা। বড় ভাই কম বন্ধুর মতো থাকে তারা। সুমু চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শেহরাজ ফোনটা পকেটে রেখে সুমুর কাছে গিয়ে চায়ের কাপটা নিল। এখনও লক্ষ্য করেনি সুমুর দিকে। চায়ের কাপ হাতে নিয়ে চুমুক বসাতে গিয়ে চোখ পড়ল সুমুর দিকে। চোখে কাজল পড়েছে মেয়েটি। গোলাপি পাতলা ওষ্ঠজোড়াতে লিপস্টিক দিয়ে রাঙিয়েছে মেয়েটা। শেহরাজকে আজ আবারও টানছে ওই ওষ্ঠদয়। আজ এত সুন্দর লাগছে কেন মেয়েটাকে? নিজের মনকে প্রশ্ন করলো শেহরাজ। আচ্ছা, ওকে কি আজকেই প্রথম সুন্দর লাগলো, নাকি আগেও সুন্দর লেগেছিল? না, ওকে রোজ নতুন নতুনভাবে সুন্দর লাগে, তবে আজ বাকি দিনগুলোর তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। শেহরাজের ইচ্ছে করলো দুষ্টু ছোঁয়া দিয়ে পুরো সাজ নষ্ট করে দিতে, একদম এলোমেলো করে দিতে ইচ্ছে করলো মেয়েটাকে। উফ, এই মেয়েটা তো অলরেডি আমাকে আহত করে ফেলেছে, এইবার কি একদম মেরে ফেলার প্ল্যান করেছে নাকি? শেহরাজকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে গেল সুমু। সুমুর লজ্জা পাওয়া মুখটা দেখে মুচকি হাসলো শেহরাজ, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না তার। হঠাৎ মস্তিষ্কের মধ্যে রাগ হানা দিল তার। মুহূর্তের মধ্যেই মুখ থেকে হাসিটা সরে রাগ চলে আসলো পুরো মুখমণ্ডল জুড়ে। মুহূর্তেই রাগী সুরে বলল, এই মেয়ে, এইভাবে সেজে গুজে আমার রুমে এসেছো কেন? শেহরাজের এমন রাগী কণ্ঠস্বর শুনে সুমু কেঁপে উঠল। ভয়ের চোটে কথা বলতে পারছে না সে। শেহরাজ আবারও বলল, এইভাবে সেজে গুজে আমাকে সিরিয়াস করতে চাও তাই না? তুমি ভাবলে কি করে তোমার এইসবে আমি তোমার প্রেমে পড়ে যাব? আমাকে আকৃষ্ট করতে পারবে তুমি? 2 দিন ভালো করে কথা বলেছি বলে এত দূর চলে গেছো? সুমু ছলছল নয়নে তাকালো শেহরাজের পানে, বলল, শেহরাজ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, বিয়েটা কি তোমার যে তুমি সেজেছো? তোমার এই সব কিছু আমাকে সিরিয়াস করার চেষ্টা? শোনো মেয়ে, এই বাড়িতে আমি যতদিন আছি তোমাকে যেন সেজে গুজে আমার সামনে আসতে না দেখি। নাও
গেট আউট ফ্রম মাই রুম। সুমু আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, চোখে টইটুম্বুর পানি নিয়ে ছুটে বেরিয়ে গেল রুম থেকে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। হাত থেকে চুড়ি, কানের দুল সব খুলে ছুঁড়ে ফেলে দিল সে।